তো গাইস, আজকে আমরা দেখতে চলেছি টুরিস্ট ফ্যামিলি। গল্পের শুরুতে আমরা দেখি দাস নামের এক লোককে, যে কিনা শ্রীলঙ্কা থেকে নৌকায় করে গভীর রাতের অন্ধকারে তার পরিবারকে নিয়ে ভারতে আসে। তার ইচ্ছে এখানে থেকে তার পরিবারের ভালোভাবে ভরণ পোষণ করবে, কারণ শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ। সেখানে মানুষ খাবার দাবার পর্যন্ত পাচ্ছে না। তাই দাস লুকিয়ে ভারতে এসেছে পরিবারকে খাওয়ানোর জন্য। তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে তার স্ত্রী বাসন্তী, বড় ছেলে মিঠুন এবং ছোট ছেলে মুরালি। নৌকা থেকে নেমে ভারতীয় ভূমিতে পা রাখার পর মুরালি বলে, আরে আমি তো আমার ব্যাগটা নৌকায় ফেলে এসেছি, আমি নিয়ে আসছি। ঠিক তখনই কয়েকজন কনস্টেবল সেখানে পৌঁছে যায় এবং দাস এবং তার পরিবারকে জিজ্ঞাসা করে যে তোমরা কারা, এখানে কি করছো। ভয়ে কাঁপতে কাঁপতে দাস সব বলে ফেলে, আমি শ্রীলঙ্কা থেকে কাজের জন্য এসেছি। তখন ভৈরব দাসকে বলে, সব ঠিক আছে, কিন্তু বলো তো এখানে থাকবে কোথায়, কাউকে চেনো? দাস বলে, হ্যাঁ, আমার শালা এখানে থাকে, সেই আমাদেরকে নিতে এসেছে, কিন্তু হয়তো আপনাদেরকে দেখে লুকিয়ে গেছে। তার নাম প্রকাশ, উচ্চতা একটু কম, চুল কোঁকড়ানো, হয়তো এখানেই কোথাও লুকিয়ে আছে। এরপর ভৈরব ও অন্যান্য কনস্টেবল প্রকাশকে খুঁজে পায়। সে নৌকার পেছনে লুকিয়েছিল। তারপর ভৈরব সবাইকে প্রকাশ সহ পুলিশ কাস্টাডিতে নিয়ে যায়, কারণ এখনো নিশ্চিত নয় যে দাস সত্য বলছে কিনা। ঠিক তখন মুরালি ব্যাগ থেকে একটি ছোট্ট কুকুরছানা বের করে আনে। সে সাগরের পাশে একা ভয়ে বসেছিল, কেউ যেন ওকে ক্ষতি না করে, তাই মুরালি ওকে তার সঙ্গে নিয়ে এসেছে। ভৈরব জিজ্ঞাসা করলে মুরালি মিথ্যা বলে, আমি ওকে শ্রীলঙ্কা থেকে এনেছি। মিথ্যা বলেছিল কারণ সে ইতিমধ্যেই কুকুরছানাটার প্রেমে পড়ে গেছিল। কুকুরটার প্রতি এত ভালোবাসা দেখে ভৈরব ভাবে, এরা তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, এত প্রাণীপ্রেমী। তারপর ভৈরব বলে, ঠিক আছে, তোমাদের যেতে দিচ্ছি, কিন্তু কোনোদিনও খারাপ কিছু করবে না, আর কাউকে বলবে না যে তোমাদেরকে পুলিশ ধরেছিল। ভারতে ভালোভাবে থেকো কিন্তু। এই কথা শুনে দাসের খুশির সীমানা থাকে না। সবাই ভৈরবকে ধন্যবাদ জানায় এবং ভৈরব তাদের নামিয়ে দিয়ে চলে যায়। এরপর প্রকাশ একটি ক্যাব বুক করে সবাইকে নিয়ে যায়, যেখানে সে ভাড়া বাড়ি ঠিক করেছে, যাতে দাস ও তার পরিবার থাকতে পারে। দাস ও তার পরিবারকে দেখে বোঝাই যায় যে তারা খুব ভালো মানুষ। যে খাবার তারা প্যাকেটে খায় সেগুলো ব্যাগে জমা করে ডাস্টবিনে ফেলে, একেবারেই আবর্জনা ছড়ায় না। ফেরার পথে রাস্তার মাঝে এক মাতাল পড়েছিল। দাস ভাবে হয়তো লোকটা অজ্ঞান হয়ে গেছে, তাই সঙ্গে সঙ্গে জাগানোর চেষ্টা করে, কিন্তু প্রকাশ এসে বলে, তুমি কি পাগল নাকি, ও তো মদ খেয়ে শুয়ে আছে, এখানে এরকম অনেক দেখতে পাবে, এত ভালো মানুষ হতে নেই, নইলে দুনিয়া সুযোগ নেবে। কিন্তু বন্ধুরা, একজন ভালো মানুষ কি সহজে নিজের চরিত্র ভুলে যেতে পারে? দাসও তার পরিবার ঠিক করেছে, যাই হোক, তারা তাদের মতো করেই জীবন কাটাবে। কিন্তু এটা কি সম্ভব হবে, নাকি তাদের ভালো স্বভাবই সমস্যা হয়ে দাঁড়াবে? তা জানতে হলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী সিনে আমরা দেখতে পাই প্রকাশ তাদের নিয়ে যায় এক কলোনিতে, যেখানে সবাই একসঙ্গে থাকে। প্রকাশ সতর্ক করে দেয়, শোনো, কাউকে বলবে না যে তোমরা শ্রীলঙ্কা থেকে এসেছো, তাহলে বিপদে পড়তে পারো। আর প্রতিবেশীদের সঙ্গে বেশি মেশার দরকার নেই, এখানের লোকজন খুবই বিপজ্জনক, নিজের কাজ নিয়েই থেকো। বাড়িতে ঢোকার পর বাড়িওয়ালা আসে, আর সবাই অবাক হয়ে যায়, কারণ বাড়িওয়ালা একজন পুলিশ অফিসার, তার নাম রাঘব। সবাই ভয় পায়, যদি ওনার সন্দেহ হয় তাহলে সরাসরি জেলে পাঠিয়ে দেবে। রাঘব দাসকে বলে, তোমাদের সম্পর্কে বলো, কোথা থেকে এসেছো, আগে কোথায় থাকতে? দাস ভয়ে ভয়ে বলতে শুরু করে, কিন্তু শ্রীলঙ্কার তামিল ভাষা আর চেন্নাইয়ের তামিল ভাষার সামান্য পার্থক্য থাকায় রাঘবের সন্দেহ হয়। তুমি এখানকার নও মনে হচ্ছে, সত্যি বলো কোথা থেকে এসেছো। দাসের বুক ধড়ফড় শুরু করে দেয়। ঠিক তখন প্রকাশ কথা ঘুরিয়ে বলে, স্যার, ও কেরালা থেকে এসেছে, তাই তামিলে একটু আলাদা টান আছে, এখানে অভ্যস্ত হয়ে যাবে। রাঘব তখন আর কিছু না বলে ওদের থাকতে দেয়। এভাবে দাস ও তার পরিবার ভাড়া বাড়িতে উঠে যায়। প্রতিবেশী এক আন্টি চা নিয়ে আসে বন্ধুত্ব করতে, কিন্তু বাসন্তী মনে করে প্রকাশের কথা, প্রতিবেশীদের সঙ্গে বেশি মেশা যাবে না। এদিকে তাদের ছেলে মিঠুন ভারতে আসাটা পছন্দ করেনি, তার সমস্ত বন্ধু শ্রীলঙ্কায় রয়ে গেছে, তাই সে প্রায়ই রাগ করে থাকে। সময়ের সাথে সাথে বাসন্তী অল্প অল্প করে প্রতিবেশীদের সঙ্গে কথা বলা শুরু করে, কিন্তু দাস তাকে বোঝায় এটা ঠিক নয়, এতে বিপদ হতে পারে। একদিন প্রকাশ কিছু ফার্নিচার নিয়ে আসে, আর তার সঙ্গে নিয়ে আসে আধার কার্ড, যাতে প্রয়োজনে প্রমাণ দেখানো যায়। এরপর দাস পুরো শহরে কাজ খুঁজতে বের হয়, কিন্তু সহজে কিছু পায় না।
এর পরের সিনে দেখা যায় যেখানে দাস থাকে সেই শহরে এক বোমা বিস্ফোরণ ঘটে। মামলাটা তদন্তের দায়িত্ব দেয়া হয় সবচেয়ে ভয়ঙ্কর অফিসার বলবন্তের হাতে। সে অনেককে ধরে কিন্তু আসল অপরাধী ধরা পড়ে না। বিস্ফোরণ হয়েছিল একটি ডাস্টবিনে আর সিসিটিভিতে দেখা যায় দাস কিছু একটা ফেলে যাচ্ছেন ওই ডাস্টবিনে। আসলে দাসের অভ্যাসই এমন, যেখানেই হোক আবর্জনা ডাস্টবিনে ফেলেন। তাই সেই দিনও তিনি শুধু ময়লা ফেলতে গিয়েছিলেন। ভৈরব ফুটেজ দেখে বলে, না, মনে হচ্ছে দাস শুধু ময়লা ফেলতে গেছে। কিন্তু অন্য কনস্টেবলরা বলে, তুমি বলবন্ত স্যারকে জানাও, না হলে পরে বিপদ হবে। ভৈরব ভয় পেলেও কিছু জানায় না। এদিকে কলোনিতে এক মাতাল ছেলে থাকে যে সবাইকে বিরক্ত করে। কলোনির পরিবেশও ভালো নয়, ভদ্রলোকের চেয়ে অলস লোক বেশি। তবুও দাস ওসব উপেক্ষা করে না। মুরালিকে ভালো স্কুলে ভর্তি করায় আধার কার্ডের সাহায্যে। এরপর প্রকাশ বলে, আমি তোমার ভোটার কার্ডও বানিয়ে দেব, প্রয়োজনে কাজে লাগবে। দাস বলে, আমার ড্রাইভিং লাইসেন্সের দরকার, অন্য কোনো কাজ পাচ্ছি না। কিন্তু রিচার্ড নামে এক সাহেব ড্রাইভার খুঁজছেন, আমি ভালো গাড়ি চালাতে পারি, হয়তো আমাকে নেবে। প্রকাশ বলে, চেন্নাইয়ের রাস্তা সাপের থেকেও বাঁকানো, তুমি হারিয়ে যাবে, অন্য কাজ খোঁজো। কিন্তু দাস জেদ ধরে, আমি এখানে থাকতেই সব রাস্তা দেখে নিয়েছি, অনেক দূর চালাতে হবে না, সামলাতে পারবো আমি। অবশেষে প্রকাশ দাসের ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেয় আর দুজনে যায় রিচার্ডের কাছে কাজ চাইতে। রিচার্ড বলে, ভালো বেতন দেব, কিন্তু একটা শর্ত আছে। প্রথম 7 দিন আমাকে যেখানে বলবো সেখানে নিয়ে যাবে। এই সময় তোমার চরিত্র বুঝে নেব, যদি ভালো লাগে তখন চাকরি পাবে, 7 দিনের আগে কোনো টাকা পাবে না। প্রকাশ বলে, এই বুড়ো রোগী লোক হয়তো 7 দিন ফ্রি কাজ করিয়ে নেবে, তারপর বের করে দেবে। দাস প্রথমে না করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ রিচার্ডের আচরণ তার ভালো লাগে। সে চায় দাসকে অতিথির মতো আপ্যায়ন করতে, তাই দাস রাজি হয়ে যায় আর শুরু হয় 7 দিনের ট্রেনিং। দাস প্রতিদিন রিচার্ডকে গাড়ি চালিয়ে নিয়ে যায়, গান শুনিয়ে খুশি করার চেষ্টা করে, কিন্তু খুব একটা সফল হয় না। এদিকে দাস কলোনির সেই মাতাল ছেলেটির সঙ্গে ভালো ব্যবহার করে, খোঁজ খবর নেয়, যদিও ছেলেটি কোনো উত্তর দেয় না, মনে হয় বিষণ্ণতায় ভুগছে। একই সময় বাসন্তী এক বৃদ্ধা প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করে। তিনি স্বামী শেখরের সঙ্গে থাকেন। তারা বলেন, আমরা পালিয়ে বিয়ে করেছিলাম, স্ত্রীর পরিবার অভিশাপ দিয়েছিল যে আমাদের সন্তান হবে না, হয়তো অভিশাপ সত্যি হয়েছে, আমরা নিঃসন্তান। বাসন্তী বলেন, আপনারা একা নন, আমরাও আছি আপনাদের সঙ্গে, তাতে দুজনেই খুশি হয়। পরের দিন সকালে সেই বৃদ্ধা আতঙ্কিত হয়ে বাসন্তীকে ডাকে, আমার স্বামী উঠে দাঁড়াচ্ছে না। দাস ও বাসন্তী ছুটে যান, কিন্তু দেখা যায় শেখর ঠিক আছেন, উল্টে বৃদ্ধায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন। শেখর ভেঙে পড়ে, আমার একমাত্র সহায়ক চলে গেল। দাস সবাইকে ডেকে আনেন শেষকৃত্যের জন্য, এমনকি বৃদ্ধার বাবাও আসে, যিনি অভিশাপ দিয়েছিলেন। তিনি নিজের ভুল স্বীকার করেন। রাগের সময় কথাগুলো নিয়ন্ত্রণ করাই হয়তো সবচেয়ে বড় জয়। শেখর দাসকে ধন্যবাদ দেয়, আপনার কারণে কলোনির সবাই এক হয়ে গেছে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় দাস, বাসন্তী, মুরারি আর ছোট্ট মেয়ে সবাই একসঙ্গে বসে আছে। পাশের মানুষ খাবার নিয়ে এসেছে আর সবাই মিলেমিশে খাচ্ছে। দাস হাসি মুখে বলে, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব একে অপরের জন্য দাঁড়ানো। যতদিন এই শহরে একজন ভালো মানুষ বেঁচে আছে, অন্যায় কখনো জিতবে না। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো গাইস, সিনেমার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর গল্পের সঙ্গে।